আপু, আমি আপনাকে অনেক পছন্দ করি। প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করবেন? একগুচ্ছ ফুল হাতে সরাসরি রাইসা আপুর সামনে গিয়ে কথাগুলো বললাম। রাইসা আপু আর তার বান্ধবীরা ক্যাম্পাসের শহীদ মিনারের পাশেই বসে আড্ডায় ব্যস্ত ছিল। আমার কথা শুনে অগ্নিমূর্তি রূপ ধারণ করে তাকিয়ে রইল রাইসা আপু ও তার বান্ধবীরা। সবাই আমার দিকে তাকিয়ে আছে। এই প্রথম মনে হয় তারা বাংলা সিনেমার শুটিং দেখছে। না হয় এমনভাবে হাঁ করে তাকিয়ে থাকার কি আছে? কাউকে ভালো লাগলে তো প্রপোজ করাই যায়, এটা দেখার কি আছে? সব থেকে বড় কথা, মনের কথা জানানোটাই হলো বড় পাওয়া। এই ছেলে, তোর সাহস কি করে হলো? মেরে হাড় গোড় ভেঙে দেব। বদমাস ছেলে, ক্যাম্পাসের সিনিয়র আপুকে এই কথা বলতে এসেছিস? রাইসা আপুর পাশ থেকে তার বান্ধবী নীলা আপু বলে উঠল, দোস্ত, দেখছিস সেদিনের ছেলে আজ কী করে বসলো? প্যান্ট খুলে সারা ক্যাম্পাসে ঘুরিয়ে উচিত শিক্ষা দিতে হবে। থাম, কথা বলে রাগ ওঠাবি না। রাইসা আপুর চোখের দিকে তাকিয়ে দেখে আগুন বের হচ্ছে যেন। পারলে এখনই আমাকে কি লেখাবে। রাইসা আপুর কথা শুনে নীলা আপু চুপ হয়ে যায়। আর আমার তো ভয় অবস্থা কাহিল হয়ে গেছে। এখন থেকে দৌড়ে পালাবো সেটার উপায়ও নেই। দৌড় দিলে এই ক্যাম্পাসে জায়গা হবে না। তার উপর যে কাজ করছি তার যে কি অবস্থা হয় সেটাই ভেবে পাচ্ছি না। ভয়ে হাত পা কাঁপতে থাকে। চারদিকে তাকিয়ে দেখি সবাই ভয়ে আছে। চর দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিলি। তোরা তো সাহস কি করে হলো? আপু, আমি ইচ্ছে করে করিনি। বড় ভাইয়েরা আমাকে পাঠিয়েছেন ফুলগুলো দিয়ে আপনাকে কথাগুলো বলার জন্য। রাইসা আপুর চিৎকার শুনে গলা শুকিয়ে গেল। সবাই অদ্ভুতভাবে তাকিয়ে আছে বাংলা সিনেমার বাকি শুটিং দেখার জন্য। সবাই যদি ফ্রিতে সিনেমার শুটিং দেখতে পায় তাহলে সিনেমা হলে গিয়ে কি করবে? কে পাঠাইছে তোরে? কার এত বড় সাহস, দেখিয়ে দে। ওই যে যা শালার কোথায় গেল? আপুর চিৎকার শুনে ভয়ে হাত বাড়িয়ে দূরে থাকা ক্যাম্পাসের সিনিয়র ভাইদের দেখিয়ে দেওয়ার জন্য যে হাত বাড়ালাম, তখন কাউকে দেখতে পেলাম না। তাড়াতাড়ি প্যাকেট থেকে চশমা খুঁজে বের করলাম। আমি আবার চশমা ছাড়া তেমন একটা ভালো দেখতে পাই না। দূরে আবার ভুল দেখছি না তো? যদি ভুল দেখি বা না থাকে তাহলে আজ যে আমার কপালে শনি আছে সেটা বুঝতে একটু অসুবিধা হয়নি। হাসপাতালেও যেতে হতে পারে, এমনকি এই ক্যাম্পাস ছাড়তে হতে পারে। চশমা পরে ভয়ে ভয়ে আবার সেদিকে তাকিয়ে দেখি কেউ নেই। যা শালা, কই গেল? আমার হাতে বাঁশ ধরিয়ে দিয়ে কেটে পড়লো। জুনিয়ররা হারামি হয়, বিপদের সময় কেটে পড়ে জানতাম, তবে সিনিয়ররা যে এমন করবে ভাবতে পারিনি। আমাকে বিপদের মাঝে ফেলে দিয়ে চম্পট দিবে জানলে এখানে কে আসতো? ওই 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 ওই, কি করিস হাত দেখিয়ে? ওইখানে তো কেউ নেই। বল, কে বলেছে? আপু ওইখানেই তো ছিল, কোথায় চলে গেল? রাইসাপুর ধমক শুনে ততলিয়ে ততলিয়ে বললাম, ভয়ে আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। সত্যি তো কেউ নেই ওখানে। আর কাকে হাত বাড়িয়ে দেখাচ্ছি? এখনও যে শরীরে মাইর পড়েনি সেটা ভেবে একটু নিস্তার ফেললেও পরে কি হবে সেটা ভেবে পাচ্ছি না। ওইখানে ছিল, তাহলে কই গেল? মজা করিস আমার সাথে? আজ তোর মজা আমি বের করছি, যেন আর কারো সাহস না হয় এমন করার। ওই, ওরে কমন রুমে নিয়ে চল। আপু আপু, আমাকে মাফ করে দেন। আমি ইচ্ছে করে করিনি। আমি না আসলে আমাকে ওরা র্যাক দিত। আপু আর এমন হবে না। মুখ বন্ধ কর, আজ পেয়েছি তোরে। রাইসা আপু বলার সাথে সাথে নীলা আপু আরও কয়েকজনকে ধরে ফেললো। সবার সামনে দিয়ে আমাকে কমন রুমে নিয়ে যেতে লাগলো। কেউ কোনো কথা বলছে না, আর বলবেই বা কী করে? রাইসা আপুর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কার আছে? কার ইচ্ছে হাসপাতালে যাওয়ার, নয়তো ক্যাম্পাস ছাড়ার ইচ্ছে কার আছে? রাইসা আপু আমাদের ক্যাম্পাসের সিনিয়র, তার উপর এই এলাকার নেতার বোন। চলুন আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি আকাশ, বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র ভর্তি হয়েছি। প্রথম দিন ক্লাসে না আসতে পারলেও দ্বিতীয় দিন ঠিকই ক্লাসে উপস্থিত হয়ে সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে নেই। আমাদের জেলার একজন ফ্রেন্ডও পেয়ে যাই। প্রথম ক্লাস শেষ করে বারান্দায় বের হতেই চোখ আটকে যায়। সিগারেট হাতে নীল জামা পরা মেয়েটি বসে আছে। বাতাসে চুলগুলো উড়ছিল। প্রথম দেখায় অসম্ভব ভালো লেগে যায়। চেহারায় কেমন জানি মায়াবী মায়াবী ফুটে ওঠে। মাথার উপর চশমা দেওয়া। তবে সব থেকে বেশি পছন্দ হয়েছিল হাতে সিগারেট দেখে। আমার অনেক ইচ্ছে ছিল একজন স্মোকার মেয়েকে ভালোবাসবো। যদিও আমি স্মোক করি না, তবে আমার ভালোবাসার মানুষটি স্মোক করবে আর আমিও শাসন করতে পারবো, ঝগড়া করতে পারবো। ছেলেরা স্মোকিং করে আর মেয়েরা শাসন করলেও আমার ছিল অন্যরকম ইচ্ছে। দোস্ত, ওই মেয়েটিকে? ওই যে সিগারেট হাতে ওই মেয়েটা। হুম। ও, রাইসা আপু আমাদের সিনিয়র, থার্ড ইয়ারে পড়ে, আর সাথে নীলা আপু।
আমার পাশে দাঁড়িয়ে থাকা সদ্য পরিচিত রিফাত ফ্রেন্ডের কাছে জানতে চাইতেই বলল, একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। ওর কথা শুনে মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। দূর, সিনিয়র হওয়ার কি দরকার ছিল? পরে মনকে বুঝলাম, সিনিয়র তাতে কি? ভালোবাসা কি বয়স দেখে হয় নাকি? 2 বছরের সিনিয়র কিছুই হবে না। সিনিয়র তাতে কি? ভালোবাসায় যে পড়ে গেলাম। কি রে, কিছু বললি? না, কিছু না। মনে মনে বললেও হয়তো একটু জোরেই বলে ফেলেছি, যার জন্য ও একটু শুনে কি বলি। তবে কিছু না বলে এড়িয়ে গেলাম। তারপর 2-1 দিনের মাঝেই রাইসাপুর সম্পর্কে ইতিহাস জানতে পারি। রাইসাপুর সামনে কেউ ভয়ে কথা বলতে পারে না ঠিকমতো, আবার প্রপোজ করবে। একবার এক ছেলে প্রপোজ করেছিল, হাসপাতালে যেতে হয়েছিল, আরেকজন ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায়। আরও অনেক রেকর্ড আছে। আমার রুমের এক বড় ভাইয়ের কাছে জানতে পারি সব। অনেক ফ্রেন্ডলি, তাই জানতে অসুবিধা হয়নি। সব শুনে ভয়ে গলা শুকিয়ে যায়। তারপর লুকিয়ে লুকিয়ে ফলো করেছি, দেখাচ্ছি। সকালবেলায় ক্লাসে আসতে দেরি হয়ে যায়, তাই ক্লাসে না গিয়ে বসেছিলাম। তখনই দেখতে পেলাম রাইসা আপু আর তার বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। রাইসা আপুকে লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখছি। তখনই সামনে এসে কেউ আড়াল করে দাঁড়ালো। চোখ তুলে তাকিয়ে দেখি নেতা টাইপের আর সাথে কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন আমাকে বলল, ওই তুই কোন ক্লাসে পড়িস? ভাইয়া ফার্স্ট ইয়ারে। তুই করে বলায় অনেক রাগ উঠে গেলেও সালাম দিয়ে বললাম, যদি উল্টাপাল্টা বলি তাহলে র্যাক খেতে হবে। সেটা খাওয়ার ইচ্ছে নেই। অনেক শুনেছি এই সম্পর্কে, তাই নিজেকে শান্ত রাখতে চেষ্টা করলাম। তো ক্লাসে গেলি না যে? ভাইয়া দেরি হয়ে গেল, তাই এখানে বসে আছি। ও, ওই যে মেয়েটিকে দেখছিস সবার মাঝখানে বসে আছে, হাতে মোবাইল আর কানে ইয়ারফোন? জি ভাইয়া। ভাইয়ার কথা শুনে তাকিয়ে দেখি রাইসা আপুর কথা বলেছে। আমার ক্রাশ, আমার প্রথম ভালোবাসা, যাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকি। তাকে চিনব না সেটা কি হয়? তাই বেশ গর্বের সাথেই বললাম, যা, এই ফুলগুলো নিয়ে প্রপোজ করবি। ভাইয়ার কথা শুনে গলা শুকিয়ে গেল। কি বলছে? আমাকে মাইর খাওয়ানোর ধান্দা? ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকালাম। কিরে, যাচ্ছিস না কেন? ভাইয়া কিন্তু। কোনো কিন্তু না, আমরা আছি, কিছু হবে না, যা, আমরা এখানে বসে আছি, কিছু বললে দেখিয়ে দিবি। ভয়ে ভয়ে বললেও না করতে পারছি না। কিভাবে না করবে? না করলে আবার অন্যরকম হবে। আবার মনের মানুষটিকে কথা বলার সুযোগ পেয়ে গেলাম, হাত ছাড়াও করতে চাইলাম না। যাব কি যাব না, একবার পিছনে আরেকবার সামনে তাকিয়ে অনেক সাহস করে নিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, সিনিয়র ভাইয়ের তো আছে, আর এমন সুযোগ কি কখনোই পাবো? তাই বলেই ফেললাম। বলেই এই বিপদে পড়লাম। তার কেটে পড়ল। 1 সপ্তাহ হয়নি সবে ভর্তি হয়েছি। তার মাঝেই এমন কিছু হবে জানলে আজকে আসতো ক্লাস করতে। বাসা থেকে আসার সময় আপু বারবার বলে দিয়েছিল সাবধানে থাকার জন্য। আর কোনো মেয়েকে প্রপোজ তো 100 হাত দূরে থাকার জন্য বলল। কেন যে শুনলাম না? শুনলে এই বিপদ হতো না। না জানি কি আছে কপালে। ভাবতেই দেখি কমন রুমে এসে হাজির। এই ছিল ফ্ল্যাশব্যাক। এই নে হকি স্টিক। রাইসাপুর মুখে হকি স্টিকের কথা শুনেই পানি তৃষ্ণা পেয়ে গেল। তাহলে কি আমার হাত পা ভেঙে হাসপাতালে পাঠাবে? আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনোই এমন করব না। আমি ইচ্ছে করিনি, ওরা আমাকে পাঠিয়েছে। আমি না আসলে আমাকে ভয় দেখিয়ে বলল সবার সামনে কান ধরাবে, আরও অনেক কিছু বলবে। ভয়ে একদমই কথাগুলো বলে ফেললাম। আমার কথা শুনে হাসতে থাকে রাইসা আপু। রাইসা আপুর মুখে হাসি দেখে ভয় বেড়ে গেল। এই নে হকি স্টিক। রাইসা আপুর হাতে হকি স্টিক বাড়িয়ে দিল নীলা আপু। এই কয়েকদিনে নীলা আপু আর রাইসা আপুকে ভালো করেই জানা হয়েছে। দুজনেই খুব ভালো বান্ধবী। একবার রাইসা আপু, একবার হকি স্টিক, আরেকবার নীলা আপুর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছি। তখনই রাইসা আপু বলল, শোন, তুই যা অন্যায় করেছিস, ইচ্ছে হচ্ছে তোর হাত পা ভেঙে দিতে। তোর সাহস কি করে হলো আমাকে এই কথা বলার? তুই জানিস না আমি তোর সিনিয়র, আর কে আমি? রাইসা আপুর চোখগুলো থেকে যেন আগুন বেরিয়ে আসছে। অগ্নিমূর্তি চোখগুলো দেখে ভয়ে হাত পা কাঁপা শুরু হওয়ার অবস্থা। আপু, বিশ্বাস করেন, আমি নিজ থেকে আসিনি। আমাকে সিনিয়র ভাইয়া পাঠিয়েছিল। তোর কোন সিনিয়র ভাই? এই ক্যাম্পাসের কারো এমন সাহস নেই যে এই কাজ করবে। পরিচয় দে, তার হাত পা ভেঙে ক্যাম্পাস থেকে বের করে দিব। আপু, আমি তাদের নাম জানি না, তবে দেখলে চিনতে পারবো। রাইসা আপুর ধমক শুনে মাথা নিচু করে আস্তে আস্তে বললাম, আমার এই মুহূর্তে কিছুই করার নেই। যদিও নিজের বেশি পাকনামির জন্য এই পরিস্থিতির শিকার। এত সাহস করে না বললেও পারতাম। রাইসা আপুকে বলবো না কেন? প্রথম দেখাও ভালো লেগে যায়, যদিও জানতাম না সিনিয়র। প্রেম ভালোবাসা কি সিনিয়র জুনিয়র দেখে হয়? মন কি আর সেটা মানে? মেয়েদের কমন রুমে সবাইকে বিদায় করে দিয়ে
রাইসা আপু আর তার বান্ধবীরা শুধু আছে এই মুহূর্তে। রাইসা আপুর মুখের উপর কথা বলবে এই সাহস কারো নেই। কিরে চুপ করে আছিস কেন? রাইসা, কিছু করিস না, আমার মাথায় একটা আইডিয়া আছে। রাইসা আপুর সামনে চুপচাপ দাঁড়িয়েছিলাম। রাইসা আপু রেগে হকি স্টিক নিয়ে উঠে আসতে চাইলে নীলা আপু বাধা দেয়। আমি শুধু মনে মনে এই বিপদ থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে থাকি, এই বিপদ যেন আর কখনোই না আসে, আর কখনো এত সাহস দেখাতে আসবো না। মনে মনে হাজারটা গালি দিতে থাকি সিনিয়র ভাইদের। শালারা বিপদে ফেলে এখন পালিয়েছিস, তোদের দেখে নিব। অনেক কষ্ট করে ভার্সিটিতে ভর্তি হয়েছে, এই ক্যাম্পাস ছেড়ে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আব্বু যার আগেই শুনলে তো মেরেই ফেলবে, তার থেকে চুপচাপ থাকা ভালো। যা বলবে সব মাথা পেতে নিব, সেটাই ভালো হবে এই মুহূর্তে। বল কি কথা? নীলাপুর কথা শুনে রাইসা আপু বলল, নীলাপুর দিকে আর চোখে তাকিয়ে আছি কি বলার জন্য, কি আইডিয়া দিবে সেটাই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে আছে। না জানি আবার কি বলে বসে। নীলা আপু রাইসা আপুকে বলছে, শোন, ছেলেরা ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো হয়, পুশ আপ করলে পেশি শক্তিশালী হয়, সো সেটাই করতে বলি, কেমন হয়? তো আমার কি, এই আমরা পুশ করলে? আরে গাথা, দেখিস না কি হ্যাংলা পাতলা, শরীরে একটুও স্বাস্থ্য নেই, তারপর আসলো প্রপোজ করতে। অনেক ছেলেকে তো অনেক রকম শাস্তি দিলি, কাউকে হাসপাতালে পাঠালি, সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিস, সবার কাউকে সারা ক্যাম্পাসে ভিক্ষা করিয়েছিস। এটাকে যদি ওরকম করিস তাহলে মরেই যাবে। দেখিস না চশমা পরা আবার রোগা পাতলা, আর হাসপাতালে পাঠালে আবার তোর ভাইয়া শুনলে রাগ করবে। তার থেকে এটাই ভালো হবে। ভালো আইডিয়া। শোন, তোর এই অন্যায়ের ক্ষমা পাওয়ার একটাই উপায়, আমাদের সামনে 500 বার পুশ আপ দিবি, নয়তো শুনেছিস তো বাকি শাস্তিগুলো। নে, রেডি হয়ে নে, তাড়াতাড়ি শুরু কর। নীলা আপুর কথা শুনে রাইসা আপু হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল। রাইসা আপুর কথা শুনেই চারদিকে অন্ধকার দেখতে থাকি। সেরেছে, এত কিছু থাকতে এটা কেন? নিজের মনে মনে বলি, আরও কিছু আইডিয়া পেলি না? আমার দ্বারা জীবনেও এটা হবে না। বইন, তুই অন্য আইডিয়া দিতে পারলি না? এটাও ঠিক, হালকা পাতলা কেউ দেখলে বলবে রোগা, তাই আপুর কথায় ব্যায়াম করে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য পুশ দিতে ঠিক করলাম। প্রথম দিন 10 বার দিতে গিয়ে সেখানে 5 বার দিয়ে আমি শেষ, আর এখন 500 বার কীভাবে দিব? আপু আমি পারবো না। চুপ বেয়াদব, আবার সাথে সাথে না করিস? তোর সাহস কি করে হলো? এটা করবি, এটাই তোর শাস্তি, এখনই শুরু কর। রাইসা আপুর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বলতেই চিৎকার দিয়ে ওঠে। রাইসা আপুর চিৎকার আর চোখের অগ্নিমূর্তি রূপ দেখে ভয়ে চুপসে গেলাম। সেই সাহস আর নেই যে সাহস নিয়ে প্রপোজ করেছিলাম। শুরু করিস না কেন? তুমি হাতটা শুধু ধরো, আমি আর হব না কারো, তোমার ভালো। ঠিক তখনই ফোনের রিংটং বেজে ওঠে। ফোনের শব্দ শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে, যেন কোনো অদ্ভুত প্রাণী দেখছে। বাবা, ছেলের ফোনে কি রোমান্টিক গান দিয়ে রিংটোন দেওয়া? গার্লফ্রেন্ড ফোন করেছে বুঝি? দে ফোনটাতে, কথা বলি তোর গার্লফ্রেন্ডের সাথে। বলি তোর গার্লফ্রেন্ড রেখে আবার প্রপোজ করতে আসলি অন্যজনকে? আমার প্রিয় গানের কিছু অংশ রিংটনে সেভ করে রেখেছি। নীলা আপুর কথা শুনে কি করে বলবো যে গার্লফ্রেন্ড নেই? আপনার বান্ধবী মানে রাইসা আপুকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। এই সময়ে আবার কে ফোন করলো? ফোন করার সময় পেল না। মনে মনে একরাশ বিরক্তি নিয়ে ফোন বের করলাম। এখন ফোন না বের করলে মহাবিপদ। এমনিতেই ঝামেলায়, আর ঝামেলা বাড়াতে চাই না, তাই বাধ্য ছেলের মতো ফোন বের করে আনলাম। আপু আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর আমি ওইসব প্রেম ভালোবাসা করি না। বড় আপু ফোন করেছে। সব ছেলেরাই এই কথা বলে, বিপদে পড়লেই গার্লফ্রেন্ডকে আপু হিসেবে পরিচয় দেয়। ফোন দে। ফোনের স্ক্রিনে দিকে তাকিয়ে বড় আপুর নাম দেখে বলতেই রাইসা আপু ছো মেরে ফোনটা হাত থেকে নিয়ে গেল। ফোন নিয়েই রিসিভ করে সালাম দিয়ে কথা বলতে শুরু করলো। জি, কে বলছেন? ওপাশ থেকে আপু ঠিক কী বলল শুনতে পাইনি, তবে কিছু একটা বলেছে, সেটা বুঝতে অসুবিধা হয়নি। ও আপনি? এখন তো আকাশের প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি, যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। আপনি বলে দেন ও যেন ঠিকঠাক প্র্যাকটিক্যালে ক্লাস করে। রাইসা আপু কথা বলেই মুচকি এসে ফোনটা বাড়িয়ে দিল। দেখেই শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে রাইসা আপুর প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি করি। আমাকে ফাঁসিয়ে দিয়ে আবার হাসা শুরু করলো, সাথে বান্ধবীগুলো। না জানি আপু আবার কি বলে। হ্যাঁ আপু। হ্যাঁ ভাই, আমার তুই প্র্যাকটিক্যাল ক্লাস করিস ঠিক মতো, ক্লাস শেষ করে ফোন দিবে, এখন যেভাবে বলে সেভাবে কর। আচ্ছা আপু। আপুকে কিছু বলার আগেই ঝাড়ি দিয়ে ফোন রেখে দিল। আমার যে খবর আছে সেটা বুঝতে অসুবিধা হয়নি, এর প্রতিশোধ নিয়ে ছাড়ব।
একবার স্কুলের এক মেয়ে আমার নামে আপুর কাছে বিচার দিয়েছিল। একই সাথে পড়াশোনা করি আর মেয়েটি আপুর কাছে প্রাইভেট পড়তো। এক বন্ধু পছন্দ করে আর মেয়েকে বলল হেল্প করতে, আর আমি মেয়েটিকে বলেছিলাম তো সরাসরি আপুর কাছে নালিশ আমি নাকি প্রপোজ করেছি। কি মাইটটাই না দিল সেদিন মেয়ের কথা শুনে। তারপরে প্রতিশোধ হিসেবে স্যারের বাড়ির কাজের খাতা লুকিয়ে ফেলেছিলাম। আমাদের অঙ্কের স্যার অনেক রাগী ছিলেন। কেউ বাড়ির কাজ না আনলে মায়ের একটাও মিস যেত না। সেদিন স্যার মেয়েকে মেরে 2 হাত লাল করে দিয়েছিল। অনেক খুশি হয়েছিলাম যে আপুর হাতের ঝাড়ুর মায়ের খাওয়ানোর মজা টের পেল। তবে একটু খারাপ লেগেছিল। তবে করার কিছু নেই। স্কুল জীবন শেষ করার দিন মেয়েটির কাছে বলে সরি বলেছিলাম। আরও অনেক কাহিনী আছে, এর শেষ দেখে ছাড়বো। কিরে, শুরু করিস না কেন? এই তো আপু শুরু করছি। নীলা আপুর ধমক শুনে শুরু করলাম। অনেক কষ্টে 10 বার দিয়ে দেখি পারি না, হাত পা আর চলে না। একবার তাদের কাছ থেকে চেয়ে পানি খেয়ে আবার শুরু করলাম। অনেক কষ্ট করে 125 বার দিয়ে আমি শেষ। যেখানে 10 বার দিতে পারি না সেখানে এতবার কিভাবে দিলাম নিজেও জানি না। আর কোনোভাবেই না পেরে সেখানেই শুয়ে পড়লাম। অনেক ধমক আর অনেক রকম শাস্তির ভয়ে দেখিয়ে যখন দেখতে পেল কাজ হচ্ছে না, তখন তাদের মনে যেন একটু মায়া হলো। রাইসা, ছেলেটি আর পারবে না বলে মনে হচ্ছে। ওকে ছেড়ে দে আজকের জন্য, অন্যদিন করবে। কি বলিস? ওকে, তবে কাল ক্যাম্পাসে এসে আমার সাথে দেখা করবে। আর ভুলেও যদি শুনি ফের এমন করেছিস তাহলে সোজা হসপিটালে পাঠিয়ে দেব। জি আপু, মনে থাকবে। রাইসা আপুর কথা শুনে যেন প্রাণ ফিরে পেলাম। মুখে মুখে না বললেও মনে মনে ঠিক করে নিয়েছি এই ক্যাম্পাসে যখন আছি তাহলে আজকের প্রতিশোধটুকু নিয়ে ছাড়ব। সময় আমারও একদিন আসবে। রাইসা আপুও সাথে সবাইকে সালাম দিয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি অনেকেই উৎসুক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ অপেক্ষায় ছিল জানার জন্য আমার সাথে ঠিক কী করেছে। এই খবর ছোট্ট ক্যাম্পাসের চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। খুব অদূরে দাঁড়িয়ে আছে আমার ক্লাসের বন্ধুগণ। যেন এভারেস্ট জয় করে ফিরে এসেছি সবার সাথে। তারাও দেখতে এসেছে, তবে খালি হাতে। কোনো বিশেষ উপহার নিয়ে আসেনি। আমিও হাসি মুখে তাকিয়ে বের হয়ে হাঁটা শুরু করলাম তাদের দিকে, যেন তাদের মনের ধারণা ঠিক এভারেস্ট জয় করে ফিরেছি। কিরে, কি করেছিলি? আর তোর সাথে কি কি করেছে? কি র্যাগিং দিল? চুপ করতো। আপুর মন জয় করে খেতে খেতে জীবন শেষ, আর তোরা আছিস জানার জন্য। পরে সব বলবো। এখন বাসায় যাব, ক্লান্ত লাগছে। কাল দেখা হবে বলেই হাসি মুখে বিদায় নিয়ে চলে আসলাম। যদিও হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, তবে কাউকে বুঝতে দেওয়া যাবে না। রুম থেকে বের হওয়ার আগেই মুখের ঘাম পরিষ্কার করে নিলাম যেন ক্লান্তির ছায়া ফুটে না ওঠে। বাসায় এসেই কোনো রকমে শুয়ে পড়তেই ঘুম। এতবার পুশ আপ একসাথে কখনোই দেওয়া হয়নি। কখনো যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। যখন চোখ খুলে তাকালাম দেখি রুমের বড় ভাইয়া মাথার পাশে বসে আছে, মাথায় জলপট্টি দেওয়া। চোখের দিকে তাকিয়ে দেখি উদগ্রীব হয়ে তাকিয়ে আছে, অনেকটা ভয়ে আছে। ভাইয়াকে দেখে উঠে বসতে চাইতেই দেখি সারা শরীরে ব্যথা, কোনোভাবেই উঠতে পারছি না। উঠতে হবে না, আমি খাবার নিয়ে আসছি, ওষুধ এনেছি, খেয়ে শুয়ে থাক। রুমে এসে দেখি জ্বর তোর শরীরে পুড়ে যাচ্ছে। কথাগুলো বলেই নিজের হাতে খাবার নিয়ে আসলো। খেতে ইচ্ছে না করলেও অনেক ক্ষুধা থাকায় কোনো রকমে খেলাম। তারপর ওষুধ খাইয়ে দিয়ে আমার পাশে এসে বসলো। রুমের সবাই তখন ঘুমের মাঝে হারিয়ে গেছে, শুধুমাত্র রাসেল ভাই ছাড়া। হ্যাঁ রে আকাশ, কি হয়েছিল সব বল তো শুনি। তারপর রাসেল ভাইয়ের কাছে সব কথা খুলে বলি। রাসেল ভাই আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যা হওয়া হয়েছে, এখন থেকে একটু সাবধানে থাকবি। আর ওইসব মনে রাখিস না, ক্যাম্পাসে প্রথম ওইরকম একটু আটটু হয়। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। কথাগুলো বলেই আমার পাশেই শুয়ে পড়ল। রাসেল ভাই ঘুমিয়ে পড়লেও আমার ঠিক ঘুম আসছে না। অনেক কিছুই মাথায় ঘুরছে, কিভাবে কি করব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। ফোনের শব্দে ঘুম ভাঙলে ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখি আপুর কল। ফোন রিসিভ করতে আপু বলল, কেমন আছো? প্র্যাকটিক্যাল ক্লাস কেমন করছো? আপু ভালো, তুমি কেমন আছো? আর দোয়া করো যেন ফুল মার্কস পাই। সব সময়ই করি ভাই। টুকটাক কথা বলে রেখে দিলাম। আপুকে বুঝতে দিলাম না কিছুই। অসুস্থ থাকার জন্য আজ ক্লাসে যেতে পারিনি। আর কেউ ডাক দেয়নি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 1টা বেজে চলছে। কাল অফ ডে ক্যাম্পাস, তাই ফ্রেশ হয়ে খেয়ে আবার ঘুমাতে চলে আসলাম। রাসেল ভাইয়ের সাথে মার্কেটে এসেছিলাম। আমাকে বসিয়ে রেখে কোথায় যেন গেল,
তাই মাথা নিচু করে ফোনে গেম খেলছিলাম। কি রে, তুই গতকাল আমার সাথে দেখা করিসনি কেন? এখানে কার সাথে দেখা করতে আসলি? হঠাৎ কণ্ঠ শুনে দেখি রাইসা আপু দাঁড়িয়ে, সাথে নীলা আপু। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুই গতকাল দেখা করিসনি কেন? আপুকে বললাম যে জ্বর এসেছিল তাই আসতে পারিনি, সেজন্য সরি বলে নিলাম। এখানে কেন এসেছে সেটাও বললাম, যদিও সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল। রাইসা আপু নীরবতা ভেঙে বলল, যা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়, আজ আইসক্রিম খাওয়াবি তুই আমাদের। গতকাল আসিসনি তাই। আপু আমি তো মানিব্যাগ নিয়ে আসিনি, যদি কিছু মনে না করতেন। হ্যাঁ বুঝেছি, কি বলতে চাচ্ছিস? এনে টাকা নিয়ে আয়। মাথা চুলকিয়ে নিচে তাকিয়ে বললাম, যদিও মানিব্যাগ সাথে ঠিক আনিনি, তবে ফোনের ব্যাক সাইডে কভারে টাকা আছে। তবে আপুদের টাকায় খাওয়ার মাথায় বুদ্ধি চাপলো, তাই না করে বসলাম। আর রাইসা আপুও 500 টাকার চকচকে নোট বের করে দিল। টাকা হাতে নিয়ে নাচতে নাচতে চলে গেলাম আপুর জন্য আইসক্রিম আনতে। আপু আইসক্রিম? আমার কথা শুনে হাত বাড়িয়ে আইসক্রিম নিল, তবে বাকি টাকা ফেরত দেয়নি। কৌশলে এড়িয়ে গেছি, আর টাকাটাও ফেরত দেওয়ার ইচ্ছে নেই। আশেপাশে মানুষজন থাকায় মুখ ফুটে বলতে পারছে না। এক সময়ে রাসেল ভাই এসে ডাক দিতেই আপুর কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে আসলাম। যাক, প্যাকেটে এখন আপুর টাকা আছে, সেই খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছিল, তবে আপুর সামনে সেটা করা যাবে না। তারপর থেকে আপুর সাথে প্রতিদিন দেখা করি, তবে শাস্তির কথা আপু আর বলেনি। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আপুকে দেখতে থাকি আর অবাক হয়ে তাকিয়ে থাকতাম। বেশ কিছুদিন পরেই সুযোগ পেয়ে গেলাম, সেই অনুযায়ী মনে সাহস নিয়ে কাজ করেও ফেললাম। অপেক্ষায় দাঁড়িয়েছিলাম পাশে না দেখার ভান করে, তখনই পাশ থেকে ডাক ভেসে আসলো, এই আকাশ, এই দিকে আয়। আপু ডেকেছিলেন। আমার দিকে অগ্নিমূর্তি ধারণ করে রাগে গজগজ করতে করতে বলল, তো সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি, কিছু বলি না দেখে তুই আজকে কাগজে ভালোবাসার কথা লিখে ছুঁড়ে মারলি। আপু বিশ্বাস করো, আমি এমন কাজ করিনি। আমি এমন কাজ করার সাহস কিভাবে হবে? কাঁদো কাঁদো গলায় আপুর দিকে তাকিয়ে বললাম, তাহলে তুই ছাড়া এই কাজ কে করছে? আপু কাগজের উপরে শুধু ভালোবাসা লেখা, ভিতরে কে লিখেছে আমি কি করে জানবো? তুমি যদি অনুমতি দাও একটা কথা বলবো। আপুর হাতের দিকে তাকিয়ে ভালোবাসি কথাটা লেখা দেখে বললাম, যেন একটু সন্দেহ না হয় আর আমার প্রতিশোধ নেওয়া হয়ে যায়। হ্যাঁ বল। ওই যে গাছের পাশে তোমাদের ক্লাসে ভাইকে দেখছি বসে আছে, আর কাকে যেন চিঠি দিবে কথা বলছে। আমি পাশ দিয়ে আসার সময় শুনলাম, মনে হয় ওরা কাজটা করেছে। ওদের হাতের লেখার সাথে লেখা মিলিয়ে দেখতে পারো। এতক্ষণ মনে হয় ঠিক জায়গায় টোপ পড়েছে। আমার কথা শুনে তাকিয়ে যেন কি ভাবছে, কোনো কথা বলছে না। রাইসাপুর বান্ধবীরাও পাশে দাঁড়িয়ে শুনে যাচ্ছে। হ্যাঁ রে, ও তো সঠিকটাও বলতে পারে। চল আজ এই বলা বহুত বাড়ছে, আমাদের ক্যাম্পাসের জুনিয়র মেয়েদের পর্যন্ত প্রপোজ করছে। সেদিন তো আমাদের ক্লাসের রুমাকেও বললো ভালোবাসি, আর আজ তোর গায়ে চিঠি লিখে ঢিল ছুঁড়ে মারলো। মাঝে মাঝে আমাদের লুকিয়ে ফলো করে, এর একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। আমার কথা শেষ না হতেই রাইসাপুর বান্ধবী কথাগুলো বলল। রাইসা আপু সাইমা আপুর দিকে তাকিয়ে আছে। আরে রাখ, আগে দেখ চিঠি কাকে দিয়েছে, যদি অন্য কাউকে দিয়ে থাকে আবার ভুল করেও দিতে পারে। আগে চিঠিটা পড়ে দেখ। রাইসা দেখ তো দেখি চিঠিতে কি লেখা আছে। রাখ, তোর চিঠি পড়তে হবে না, এমনিতেই মাথা গরম হয়ে আছে। চল আমার সাথে। মাহি আপুর কথা শেষ না হতেই হাত বাড়িয়ে চিঠিটা নিতে চাইল। রাইসা আপু চিঠি না দিয়ে পা বাড়ালো যাওয়ার জন্য। আমার মনের সব দুশ্চিন্তার অবসান ঘটে গেল। যাক, অবশেষে প্ল্যান কার্যকর হবে। অনেক কষ্ট করে প্ল্যান করেছি, অনেক সময় নিয়ে তথ্য জোগাড় করতে পেরেছি। রাইসা আপুর সম্পর্কে যতদূর জানি, যদি একবার রাগ উঠে যায় তাহলে কি করবে নিজেও জানে না। এই মুহূর্তে সাথে যাওয়া আমার ঠিক হবে না। যদি আবার সন্দেহ করে, তাই মানে সেখান থেকে কেটে পড়ি। রাগে হনহন করে রাইসা আপু যেতে থাকে। যাও, সেদিন আমাকে বিপদে ফেলে পালিয়েছিল, আজ বুঝো কেমন লাগে। সেখান থেকে কেটে পড়ে অপেক্ষা করতে লাগলাম কখন সিনেমার শুটিং দেখতে পাবো। ক্লাসের সামনে এসে দাঁড়িয়েও চলে আসলাম। বারান্দায় এসে দাঁড়িয়ে তাকিয়ে আছি দেখার জন্য। না, তেমন কিছুই তো দেখা যাচ্ছে না। অনেকক্ষণ তাকিয়ে থেকেও কোনো কিছু না দেখতে পেয়ে চলে আসি। আবার মনে মনে ভয়ও হচ্ছে, যদি ধরা পড়ে যাই তাহলে না জানি কপালে কি আছে। ক্যাম্পাস ছাড়তে হবে সারা জীবনের জন্য, এইবার কোনো ক্ষমা পাবো না।
না, এত নিখুঁতভাবে করেছি, ধরা পড়ার কোনো সুযোগ নেই। সিনিয়র ভাইয়াটা তো পাশেই ছিল, তাহলে এত দেরি কিসের? না, আবার অন্যরকম কিছু হয়ে গেল। মনে মনে ভয় আর বিপদের সংকেত যেন দেহে আসছে। মনে মনে নিজেকে সাহস দিতে থাকি। অনেকক্ষণ অপেক্ষায় থেকেও যখন রাইসা আপু ও তার বান্ধবীদের কাউকে দেখতে পেলাম না, তখন মনের ভয় দূর করার জন্য ক্লাসের দিকে পা বাড়ালাম। এখানে দাঁড়িয়ে থাকলে মনের ভয়টা তীব্র হবে, যতই সাহসী হই না কেন। ভয় আর সংকোচ নিয়ে কখন যে ক্লাসের সামনে এসে দাঁড়ালাম বুঝতেই পারিনি। হঠাৎ করে স্যারের ডাকে হুঁশ হয়। এই ছেলে, ক্লাসের সামনে দাঁড়িয়ে আছো কেন? স্যার, আসতে পারি? কি জন্য আসতে চাও? স্যার, ক্লাস করার জন্য। আমার কথা শুনে বেশ গম্ভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমাদের সিরাজুল স্যার বেশ মিশুক আর মজার স্যার। কেউ ক্লাসে দেরি করে আসলেও অন্য স্যারদের মতো ধমক দিবেন না, তবে আদরের গলায় শাসন করে দিবেন যেন পরের বার দেরি না হয়। এখন এসে কি করবে? ক্লাস তো শেষ। প্রেজেন্টটা তোমার ফ্রেন্ডদেরকে বলে দিলেই পারতে, যেন দিয়ে দেয়। এতটা কষ্ট করে না আসলেও পারতে। সরি স্যার, আসলে নো এক্সকিউজ। এই বয়সটা আমিও পার করে এসেছি। আমিও জানি। এসেছো যখন, যাও সিটে গিয়ে বসো। জি স্যার। স্যারের আদরে মাখা বকা আর শাসনগুলো শুনে সিটে গিয়ে বসলাম। আমাদের এই স্যারকে সবাই বেশ পছন্দ করে। অনেক ফ্রি সবাই স্যারের সাথে। এতটা বয়স হয়ে গেলেও মনে হয় না অনেক সিনিয়র। আমাদের সাথে আচরণে বয়সের ব্যবধানটা কমিয়ে আমাদের পর্যায়ে নিয়ে এসেছেন, যেন আমাদের ক্লাসের কোনো বন্ধু নতুন স্যার হিসেবে যোগদান করেছেন। স্যারকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। ক্লাসে এসে সাগরের পাশে বসলাম। কিরে, ক্লাস রেখে কই চলে গিয়েছিলি ক্লাস না করে? সাগরের দিকে হাসি মুখে তাকিয়ে বললাম, আমার ক্রাশকে দেখতে গিয়েছিলাম। সাগরের বাসা খুলনা শহরে হলেও এই 1 মাসে আমার সব থেকে কাছের বন্ধু হয়ে উঠল। সাগরের সবচেয়ে ভালো বন্ধু। দুজনের কথা শেয়ার না করলে যেন পেটের ভাত হজম হয় না। কখন এসে কথাগুলো বলবে সাগরও অপেক্ষায় থাকে। তার মনে যত কথা আছে কখন এসে বলবে। তোর ক্লাস রাইসা আপুকে দেখতে গিয়েছিলি নাকি? ভাবি রাখবি? আমার কিসের আপু, তোর ভাবি হয় বুঝলি? রাখ, কথা বলিস নি। ক্লাস থেকে স্যার গেলে সব বলবো, এখন চুপ করে থাক। সাগর সব কিছুই জানে যে রাইসা আপুর উপর ক্রাশ খেয়েছি প্রথম দেখায়। রাইসা আপুকে ভালোবাসি, আর এই নিয়ে মাঝে মাঝেই খেপিয়ে রাখে। যদিও আমরা দুজন ছাড়া তৃতীয় জন আর কেউ জানে না। আমাদের ফিস কথা শুনে স্যার আর চোখে একবার তাকিয়েছিল, তাই সাগরকে চুপ করে থাকতে বলি 5 মিনিট। ক্লাস না করতেই স্যার বেরিয়ে গেল। স্যার চলে যেতেই সাগরকে নিয়ে বারান্দার এক কোণে এসে দাঁড়াতে জানতে চাইল। বল, কি বলবি? সাগরকে সব কিছুই খুলে বললাম। আমাকে যে বড় ভাইয়ের র্যাক দিয়ে রাইসাপুর কাছে পাঠিয়েছিল, তার জন্য কোনো আফসোস ছিল না, সব কিছুই ভুলে যেতাম। তবে যখন শুনলাম সাগরকে অনেক বেশি অপমান করেছে, তখন প্রতিশোধ নেয়ার জন্য মাথা চাড়া দিয়ে ওঠে। সাগর কখনোই সিগারেট খায় না। সাগরকে জোর করে সিগারেট খেতে বাধ্য করেছে। আরও এমন কিছু করেছে যা বলার মতো না। রাইসাপু ছাড়া কেউ কিছু বলতে পারবে না। একটু রাজনীতি করে, তাই সবাই সীমাহীন করে চলে। যদিও রাইসাপুর সামনে কিছুই না। রাইসাপুর বড় ভাইয়ার নাম শুনলে কারো কথা বলার সাহস পর্যন্ত হয় না। এই রকম কাজের একবার প্রতিশোধ নিয়েছিলাম স্কুলে থাকতে। এক ফ্রেন্ডকে মিথ্যা বলে মাইর খাইয়েছিল স্যারের হাতে। তখন আমরা ক্লাস 8-এ পড়াশোনা করি। সেদিন নিজের সবটুকু দোষ বন্ধুর ঘাড়ে চাপিয়েছিল। হেড স্যার অনেক মেরেছিল বন্ধুকে, স্কুল থেকে বের করে দিতে চেয়েছিল, ইফটিজিং করেছিল সেই বয়সে, যদিও মিথ্যা, তবে স্যার বিশ্বাস করেনি। প্রতিশোধ হিসেবে একদিন স্যারের কাছে নালিশ দিয়ে বসলাম। ওই ভাইয়া তখন ক্লাস 10-এ, আর বদভ্যাস মাঝে মাঝেই মেয়েদের ওয়াশরুমে উকি দিতে চেষ্টা করে। একদিন দেখে ফেলি সবেমাত্র ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই হেড স্যারকে ডেকে নিয়ে এসে দেখালাম। স্যার সেদিন মেরে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। পরে পা ধরে ক্ষমা চাওয়াতে রক্ষা পায়। এই কাজটা সবাই মিলে প্ল্যান করেছিলাম। ভাইয়াকে চিঠির মাধ্যমে বলেছিলাম রিয়া দেখা করবে টিফিনের পরের ক্লাসে। চিঠিটা ক্লাসে এসে ভাইয়ার ব্যাগে, টিফিন ব্যাগে রেখে দিলাম আর অপেক্ষায় ছিলাম। সুযোগ মতো কাজে লাগিয়ে দিলাম আর ওয়াশরুমের পাশে দেখা করতে। ব্যাস, কাজ হয়ে যায়, আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যায়। তাই ভাইয়ার দিকে অনেক নজর রেখেছিলাম, কখন কি করে কোথায় যাই, সময় মতো কাজে লাগিয়ে দিলাম। তুই কাজটা ঠিক করিসনি। যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস? আমার সব কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল। সাগরের চোখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছে।
ভয় তো আমারও হচ্ছে, না জানি কপালে কি আছে। যদি বুঝতে পারে তাহলে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত হতে হবে। কিছু হবে না, অনেক ভেবেচিন্তে করেছি। যদি অন্যরকম কিছু হয় সেটা পরে দেখা যাবে। এখন চুপ থাকো, দেখি কি হয়। আমার ভয় হচ্ছে। তোর বেটা সাহস রাখ। চলো স্যারের ক্লাস করে আসি। এখন কোথায় যেতে হবে না? চল। সাগরের কোনো কথা না বলে আমার সাথে চলল। স্যারের ক্লাস মনোযোগ দিতে চেষ্টা করলেও সেটা হয়ে ওঠেনি। সারাক্ষণই মনের মাঝে ভয় তাড়া করে বেড়ালো। স্যার অন্য মনস্কতার জন্য কয়েকবার সতর্ক করে দিল। এই আকাশ, এদিকে শুনে যা। হঠাৎ ডাক শুনে তাকিয়ে দেখি শহীদ মিনারের পাশেই রাইসা আপু বসে আছে। ক্লাস শেষ করে বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় আপুর ডাক শুনে ভয়টা বেড়ে গেল। বুকের মাঝে ধুকধুকানি বেড়ে যাচ্ছে। ভয়ে ঘামতে শুরু করলাম, না জানি আবার কি বলে। রাইসা আপুর দিকে ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। রাইসা আপু কি বুঝতে পেরেছে? হয়তো বুঝতে পারিনি। যদি বুঝতে পারতো তাহলে এতক্ষণে আমার কথা মনে পড়তো না। একটু সাহস আর ভয় নিয়ে রাইসা আপুর সামনে গিয়ে দাঁড়ালাম। আপু আমাকে ডেকেছিলেন? জানিস তোরে ডেকেছি, তাহলে আবার জানতে চাস কেন? রাইসা আপুর দিকে তাকিয়ে জানতে চাইলে পাশ থেকে নীলা আপু বলে, নীলা আপুর কথা শুনে মনে হচ্ছে রেগে আছেন, তাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি। নীলা বাদ দে তো, তুই কোথায় চলে গিয়েছিলি? আপু ক্লাসের সময় হয়ে গিয়েছিল তাই বলতে মনে ছিল না। রাইসা আপুর কথা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস পড়ল। মনে হচ্ছে তেমন কিছু জানতে পারিনি, তবে সিনিয়র ভাইকে পেয়েছিল বা ঠিক কী করেছিল জানতে ইচ্ছে হচ্ছে। তবে কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কিরে কিছু বলবি? না আপু, বলতে গিয়েও মুখ ফুটে বলতে পারিনি। আপু কি করেছিলে? কি শাস্তি দিয়েছ? এখন কোথায় যাচ্ছিস? বাসায় যাব। আচ্ছা যা। জি আপু। মনে মনে খুশি হয়ে চলে আসার জন্য পা বাড়ালাম। যাক আপু তাহলে কিছুই জানে না। মুহূর্তের মাঝেই ভয়টুকু দূর হয়ে গেল। ওই শোন। আবার পিছন থেকে ডাক দেয়। ডাক শুনে ভয় পেয়ে গেলাম, না জানি আবার কি বলে বসে। পিছনে ফিরে গিয়ে আপুর সামনে গিয়ে দাঁড়ালাম। তুই কি ক্লাস করিস ঠিক মতো, নাকি ওই এইদিক ওইদিক ঘুরিস ক্লাস ফাঁকি দিয়ে? রাইসা আপুর কথা শুনে যেন সাহস পেলাম। না, ভয়টুকু মুহূর্তের মাঝেই কেটে গেল। কি যে ভয়ে ছিলাম, না জানি আবার কি বলে বসেন। না আপু, ক্লাস করি, আর মাঝে মাঝে একটু সময় পেলে ঘুরতে বের হই। ক্লাস করিস, তাহলে সবসময় শহীদ মিনারের আশেপাশে ঘুরঘুর করিস কেন, কার জন্য? না আপু, এই একটু আসি এইদিকে। এই সেরেছে, তাহলে কি সব বুঝে গেল কেন ঘোরাঘুরি করি? আর যদি বুঝেই যায় তাহলে একটু সময় দিলেই হয়। আমি তো রাইসা আপুর সাথে একটু কথা আর এক নজর দেখার জন্যই ক্লাস মিস করে চলে আসি, অন্য কারো জন্য না। কথা বলা শেষ না হতেই নীলা আপুর কথা শুনে ভয়ে ভয়ে বললাম, কি করে বলি যে রাইসা আপুকে দেখার জন্য আসি? একটু না, কাল থেকে ক্লাস করবি। ক্লাস শেষ করে পুরো ঘোরাঘুরি করবি, মনে থাকবে তো? জি আপু। মাথা নিচু করে নীলা আপুকে বলতেই সবাই একসাথে হেসে উঠল। শুনেছি কারোর উপর প্রেমে পড়লে, কারো পিছনে ঘুরঘুর করলে সে একটু হলেও বুঝতে পারে। হয়তো বুঝতে পেরেছে, আর বুঝতে পারলে তো আমারই সুবিধা, রাস্তা ক্লিয়ার। আহা, ভাবতেই জুড়িয়ে গেল। এ যেন বাংলা সিনেমার থেকেও বেশি। কত দেখেছি বাংলা সিনেমায়, প্রথম দেখায় ভালো লাগা, দ্বিতীয় দেখায় কথা বলা, আর তৃতীয়বারই প্রেম ভালোবাসা। তবে আমার বেলায় যেন দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাচ্ছে। ওই হাসি থামা, বেচারা লজ্জা পাচ্ছে। আকাশ তুই বাসায় যা, কিছু খাবি? জি আপু। খাওয়ার কথা শুনেই যখন রাজি হয়ে গেলাম, আপু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবার না করতে পারি না কেউ কিছু খেতে দিলে। বিশেষ করে মেয়েরা বা বড় আপু কেউ যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, সেখানে পারলে বেশি করে খাবো। আপুর কথা শুনেই যে সাথে সাথে হ্যাঁ বলে দিব ভাবতে পারিনি। রাইসা আপু সবাইকে হাসি থামাতে বলে জিজ্ঞাসা করলো কিছু খাবো কিনা, আর এমন সুযোগ পেয়ে না করি কিভাবে। এই কয়েক মাসে রাইসা আপুর সাথে অনেক ভালোই সম্পর্ক হয়ে যায়। কিভাবে যে দেখতে দেখতে দিনগুলো চলে যায় বুঝতে পারিনি। সেদিন তো 500 টাকা দিয়ে আইসক্রিম আনতে দিলে পকেটে কিছু টাকাও আসে। রাইসা আপুর এই কথাটা আমি না করি কিভাবে, যেখানে নিচ থেকে অফার দিল খাবো কিনা। কি কি খাবি? ওই তুই এমন তোতলিয়ে কথা বলছিস কেন? বেচারাকে খেতে বলি আর খেতে চাইলো। আকাশ বল, তুই খাবি? রাইসা আপু আমার দিকে ভ্রু কুচকে তুতলিয়ে জানতে চাইলে সাথে সাথে মিমি আপু বলে ওঠে, মিমি আপু তো জানেন না সেদিনের ঘটনা, জানলে এমনভাবে বলতো না। বেচারা রাইসা আপু পড়েছে মহা বিপদে বলে। কি রে, চুপ করে আছিস কেন? বল, কি খাবি? আপু আমি আবার আইসক্রিম আর চকলেট পছন্দ করি। এই তেমন কিছু খাবো না, একটা চকলেট, একটা আইসক্রিম আর একটা কেক হলেই হবে। ও কেক খাওয়ার পর একটু জুস হলে ভালোই হয়।
মিমি আপুর কথা শুনে নির্ভয়ে বলে গেলাম। আমার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। আর থাকবেই না কেন, এত কিছু একসাথে চাইবো কে জানতো। আপুরা যখন দিবে একটু বেশি বেশি না বললে কেমন জানি হয় না। যদি আবার বলে ওঠে কি রে তুই কি খেতে পারিস না, এই জন্যই তো দেখতে রোগা পাতলা। আপু আমি কি বেশি কিছু বলে ফেললাম? না না ঠিক আছে। মিমি 100 টাকা দে তো, আমার কাছে ভাঙতে নেই। আরে দে তো, আমি পরে তোরে দিব। রাইসা আপুর কথা শুনে মিমি আপুর গলা শুকিয়ে গেল যেন। আমার সামনে কি বলবে না দুটানায় অনিচ্ছা সত্ত্বেও টাকা দিতে বাধ্য হলো। মনে মনে হাসি পাচ্ছে। বেচারার মুখের হাসিটুকু যেন মুহূর্তের মাঝেই হারিয়ে গেল। কত উৎস হয়ে বলেছিল, সেই উৎস যেন আর নেই। রাইসা আপু মনে হয় মনে মনে বলল, রাগ তোরেই বুঝাচ্ছি। তাই মিমি আপুর উপর চাপিয়ে দিল। মিমি আপুর মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আকাশে মেঘ জমেছে। আপু আপনারা খাবেন না কিছু? না তুই খেয়ে নিস, এখন বাসায় যা। জি। মিমি আপুর হাত থেকে টাকা নিয়ে বিদায় নিয়ে চলে আসলাম। আনন্দে নাচতে ইচ্ছে করছিল। আহা, এমনভাবে যদি প্রতিদিন খাওয়ার জন্য বলতো তাহলে বেশ ভালোই হতো। তবে এখন সেটা করা যাবে না। আর সব থেকে বড় কথা, খুব সাবধানে এগিয়ে যেতে হবে, নইলে আর কখনোই বলবে না। মাঝে মাঝে নিজের প্যাকেট থেকে টাকা খরচ করলে আরও বেশি পাওয়া যাবে। সারা রাস্তায় চিন্তা করতে করতে চলে আসি। তখনও হলে সিট পাইনি, ক্যাম্পাসের পাশেই বাসায় থাকি। টাকাগুলো প্যাকেটে সযত্নে রেখে দিলাম। বিকেলবেলায় ঘুরতে বের হব। হঠাৎ করেই ফেসবুকের একটা আইডি দেখে কয়েক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস থেমে গেল। মোবাইলের স্ক্রিনের দিকে চোখ থেমে গেল। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি ঘুমিয়ে। নিজের হাতে চিমটি কেটে দেখি না ঠিক আছে। বাসায় এসে শুয়ে শুয়ে ফেসবুকে গল্প পড়ছিলাম আর নিউজ ফিড দেখতে থাকি। তখনই রাইসা আপুর আইডি সামনে চলে আসে। নীল শাড়ি পরা রাইসা আপু বসে আছে। অসাধারণ সুন্দর, যে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। এত সুন্দর প্রোফাইল পিক দেখে সত্যি অবাক হয়ে গেলাম। আগের চেহারার সাথে এখন চেহারার কোনো মিল নেই। রাইসা আপুর আইডি দেখার জন্য টাইমলাইনে ঢুকে পড়ি। প্রথম পোস্টটা লাস্ট 1 বছর আগে করা। আমার পৃথিবীটা হারিয়ে গেল। পোস্ট দেখেই মুহূর্তের মাঝেই মন খারাপ হয়ে গেল। তাহলে কি রাইসা আপুর জীবনে অন্য কেউ ছিল? মনের মাঝে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারপর মন খারাপ করে দেখার জন্য চেক করতে থাকি। যদি প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাই। রাইসা আপুর একের পর এক পোস্ট আর ছবি দেখে অবাক হয়ে যাচ্ছি। এমন হাসি খুশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটি আর সবার প্রশংসা পাওয়া মেয়েটি হঠাৎ করে কি হলো যে এমন হয়ে গেল? ক্যাম্পাসের প্রতিটি প্রতিযোগিতায় উপস্থিতি, সব দিক দিয়ে সবার সেরা, হঠাৎ করেই কেন হারিয়ে যাবে? কিরে এই অবলায় শুয়ে আছিস কেন? বাইরে যাবি না? এক অজানাকে জানার আগ্রহ পেয়ে বসলো। কি হারিয়ে অনেক খুঁজে না পেয়ে ভাবতে থাকি। ঠিক তখনই রাসেল ভাই এসে ডাক দেয়। রাসেল ভাইয়ের ডাক শুনে ভাবনার জগতে বাধা পড়ল। রাসেল ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বল। রাইসা আপুর সম্পর্কে তুমি কতটুকু জানো? আমার কথা শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। রাসেল ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক, বলতে গেলে ফ্রেন্ডের মতোই। কখনোই মনে হয় না আমার সিনিয়র ভাই, আর উনিও এমন মনে করেন না জুনিয়র আমি। কেন তুই হঠাৎ এই কথা বলছিস? রাসেল ভাইকে পোস্টটা দেখালাম। পোস্ট দেখার পর থেকে তাকিয়ে আছি ফোনের স্ক্রিনের উপর। কি হারিয়েছে মনের মাঝে যেন ঝড় বয়ে যাচ্ছে। ভাইয়া বলবেন কেন রাইসা আপু এমন হলো? শোন তাহলে, এখানে ভর্তি হওয়ার পর সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে গেলাম। রাইসাও আমাদের সাথেই পড়ে, তবে অন্য ডিপার্টমেন্টে। অনেক মেধাবী ছাত্রী, রাইসার মতোই মেয়েই হয় না। ক্যাম্পাসের সব রকম প্রতিযোগিতায় এরকম তার স্থানটা যেন প্রথম বরাদ্দ। একে অনেক মেধাবী ছাত্রী, তার উপর বড়লোক বাবার মেয়ে। ভাইয়া রাজনীতির সাথে জড়িত, সবাই এক নামে চিনে। তবে মেয়েটির মাঝে কোনো অহংকার নেই, খুব সাধারণ, আর সব মেয়ের মতোই জীবনযাপন করে। সবসময় হাসি খুশি থাকে, সবার সাথেই মিশতে পছন্দ করে। সেদিন ক্লাসের জন্য ক্যাম্পাসে আসতেই দেখি একটা ছেলেকে সবার সামনে লাঠি দিয়ে মারছে। কি হয়েছে জানার জন্য এগিয়ে গিয়ে দেখি আমাদের সিনিয়র ব্যাচের রাতুল ভাইকে মারছে। রাতুল ভাই রাজনীতি করেন না, অনেক ভালো ছাত্র, সবাই পছন্দ করেন। সবাই দূর থেকেই লক্ষ্য করছে, কেউ এগিয়ে আসছে না। হঠাৎ করে রাইসা এসে বাধা দিল। রাইসার হাত থেকে জোরাজোরি করে মারতে গেলে সেটা এসে পড়ে রাইসার মাথায়। সাথে সাথে রাইসার মাথা ফেটে যায়। সবাই এগিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যায়। ক্যাম্পাসে তখন পরিস্থিতি ভালো না, চারিদিকে পুলিশ, সেই সাথে রাইসার বড় ভাই শুনে হন্য হয়ে খুঁজতে থাকে ছেলেটাকে। রাইসা একমাত্র বোন, যার গায়ে হাত তুলল। রাইসা পরে সব ঠিকঠাক করে। রাইসার জন্য সেই যাত্রায় বেঁচে যায়। দেখতে দেখতে কিভাবে 1 বছর
শেষ হয়েও 2 বছর হয়ে যায়। তখন দ্বিতীয় বর্ষের শেষের দিকে রাতুল ভাইয়ের সাথে প্রায়ই রাইসার কথা হতো। শুধু রাতুল ভাই কেন, সবাই কথা বলতো, সবার সাথেই মিশে যেত, খুব মিশুক। রাতুল ভাই রাইসাকে একদিন প্রপোজ করে বসলো সবার সামনেই। তখন কিছু না বললেও পরে রাইসা সুন্দর করে বুঝিয়ে মানা করে দেয়। সেই থেকে রাতুল ভাইকে অন্যরকম দেখতে থাকি, যা রাইসাও খেয়াল করেছে। একদিন খুব সকালবেলায় ঘুম থেকে ডেকে তুলে বন্ধু, সারা রাত মশার জন্য ঘুমাতে পারিনি। তারপর সকাল সকাল ডেকে তোলাই প্রচন্ড বিরক্ত হয়ে গেলাম আমি। কিরে, তোর কি খেয়ে কাজ নেই, এত সকাল সকালে ডেকে তুললি? ব্রেকিং নিউজ আছে বেটা, তুই তো জানিস কাজ ছাড়া শুধু শুধু কোনো কিছু করি না। হুর, তোর কাজ যে কেমন জানা আছে, যত আকাম তোর কাছে। সর, ডিস্টার্ব করিস না, ঘুমাবো। আরে শোন, রাতুল ভাই তো ধরা খেয়ে গেল। কি? রাতুল ভাইয়ের কথা শুনেই ঘুম হারিয়ে গেল। বেশ কিছুদিন ধরেই রাতুল ভাইয়ের সাথে রাইসের একটা ভাব সাবারই গুঞ্জন শুনে আসছে। অনেকেই বলছে তারা নাকি একে অপরকে ভালোবেসে ফেলেছে, তবে কেউ মুখ ফুটে কিছু বলতে সাহস পাচ্ছে না। এইসব কথা খুব বেশি সময় নেয় না ছড়িয়ে পড়তে। তাহলে কি কথাটা সত্যি হতে চললো? মামা, কাল রাতে রাতুল ভাই বিয়ে করেছে। কাকে? কি বলিস তুই? হ্যাঁ, রাতুল ভাইয়ের ক্লাসমেট নাবিলা আপুকে তো জানিস, কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছে। এ কি শুনছি? তাহলে রাতুল ভাই কি এতদিন মিথ্যা বলে গেল? রাইসার কি হবে? ক্যাম্পাসের সবার মুখেই জানা রাইসাকে প্রপোজ করেছিল। রাইসা এই বিয়ের কথা শুনে কেমন মনোভাব ধারণ করবে আর কি বলবে সেটাই ভাবছি। এতদিন তাহলে গুঞ্জন মিথ্যা ছিল? তুই কোথায় শুনেছিস? বন্ধুর দিকে তাকিয়ে জানতে চাইলাম। বেচারা এতদিন পর একটা খবর নিয়ে আসলো, তবুও বিশ্বাস হচ্ছে না। হবে কিভাবে? যা কথা বলে সব ফান করে মজা করেই বলে, সিরিয়াস কথাও মজা করে বলে। আমাদের রুমমেট রায়হান ভাইয়ের মুখে, সেও উপস্থিত ছিল বিয়েতে। তাহলে রাইসাকে যে ভালোবাসে? ওইটা জানি না। বাই, তুই ঘুমা, খবরটা দিয়ে আসি। এই শোন শোন, কে শোনে কার কথা? চলেই গেল। পিছন থেকে ডাক দিয়ে থামাতে পারলাম না, চোখ থেকে ঘুম হারিয়ে গেল। কখন জানবো কথাটা কি সত্যি নাকি মিথ্যা? আর যদি সত্যি হয় তাহলে রাইসার প্রতিক্রিয়া কি হবে জানার জন্য অপেক্ষায় রইলাম। বেচারা অনেক ভালোবাসে, রাইসাকে প্রপোজ করেছিল, এটা সবাই জানে। সকাল সকাল ক্যাম্পাসে গিয়ে হাজির হলাম। যা শুনেছি সবটাই সত্যি, কোনো মিথ্যা না। রাতুল ভাইয়ের সাথে নাবিলা আপুর বিয়ে হয়। দুইজন দুজনকে ভালোবাসে, যদিও রাতুল ভাইকে অনেক আগে থেকেই ভালোবাসে সেটা বলতে পারেননি। রাইসার প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষায় রইলাম। একসময় রাইসাও ক্যাম্পাসে এসে সব জেনে শুভেচ্ছা জানিয়ে গেল রাতুল ভাই আর নাবিলা আপুকে। রাইসার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সেই হাসি খুশি দুরন্ত মেয়ে সবার সাথেই সারাদিন আড্ডায় মেতে রইল। রাইসাকে দেখে বেশ অবাক হয়ে গেলাম। ঘড়ির কাঁটায় সাথে সাথে সময় কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। তখন আমাদের পরীক্ষার সামনে, সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত। পুরনো কথাগুলো খুব সহজেই অতীত হয়ে গেল। এর মাঝে ক্যাম্পাসে কত কিছু ঘটে গেল। রাইসার জীবনের সব থেকে বড় আঘাতটা ঠিক তখনই আসে। এক সড়ক দুর্ঘটনায় রাইসার মা বাবা, ভাই আর বোন সবাই ঘটনাস্থলে মারা যায়। রাইসার পরীক্ষার জন্য সেদিন সবাই সাথে যেতে পারেনি। রাইসার বড় ভাই ব্যবসার কাজে ঢাকা ছিল। ফ্যামিলির সবাই মিলে রংপুর আত্মীয়ের বাড়ি থেকে ফিরে আসছিল। তখন সবকিছুই এক মুহূর্তেই মাঝেই হারিয়ে ফেলে। সেই থেকে রাইসা কেমন হয়ে যায়, একদম পরিবর্তন হয়ে যায়। সবাইকে হারানোর পর অনেক দিন ক্যাম্পাসে আসেননি। রাইসা আর তার বড় ভাই দুজনেই এতিম হয়ে পড়ে। রাইসা ক্যাম্পাসে আসার পর থেকেই অন্যরকম হয়ে যায়। সবসময় চুপচাপ থাকে, কারোর সাথে কোনো কথা বলে না তেমন একটা। হঠাৎ করেই এক অন্য রাইসাকে দেখতে পেলাম। সিগারেট খাই, ক্যাম্পাসের ছেলেদের বিভিন্ন রকম চার্গ দেয়। কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে তাহলে সেটা দেখতে পারে না। এই জন্য কত ছেলেকে যে মারছে। অনেক চেষ্টা করেছে রাইসার ভাই, তবে রাইসা দিন দিন আরও নেশায় আসক্ত হয়ে পড়ে। একবার বিয়ের কথা শুনেছিলাম, তবে কি কারণে সে বিয়েটা হয়নি জানি না। এই ক্যাম্পাসের কোনো ছেলেই ভয়ের সাহস হয় না কথা বলার। রাসেল ভাইয়ের কথা শুনে অনেক খারাপ লাগছে। এমন কিছু শুনবো ভাবতেই পারিনি। কারো পৃথিবী হারিয়ে গেল মানে সবাই মনে করি ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়াতে হয়তো এমনটা বলেছে, কিংবা কাউকে ভালোবেসে ছ্যাঁকা খেয়েছিল, তাই এমন একটা বাজে মনোভাব পোষণ করে ফেলি বাংলা সিনেমা দেখে। কারো পৃথিবী যে মা বাবা ভাই বোন ফ্যামিলি হতে পারে সেটা মেনে নিতে পারি না। রাসেল ভাই হাত দিয়ে ধাক্কা দেয়। রাইসা আপুর ফ্যামিলির কথা ভাবতে ভাবতে আব্বু আম্মু আপু
আর ছোট্ট ভাইয়ের কথা মনে পড়ে গেল। কতদিন হলো তাদের ছেড়ে চলে এসেছি, খুব দেখতে ইচ্ছে করছিল তাদের। কি ভাবিস? কিছু না ভাই। আজকে তো লাইব্রেরিতে একটা ছেলেকে 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল কান ধরিয়ে। ছেলেটা নাকি প্রপোজ করেছিল, যদিও ছেলেটা না করে। রাসেল ভাই কাকে? রাসেল ভাইয়ের কথা শুনে মনে হলো আজকের দিনের কথা, যা শোনার অপেক্ষায় ছিলাম। ওই যে ছেলেটি জার্ক দিয়েছিল। শুনে খুশিতে নাচতে ইচ্ছে হলো। কাল ক্যাম্পাসে গিয়ে শুনতে পাবো তাহলে আজ হয়েছে, প্রতিশোধ নেওয়া হয়েছে। না ভাই, কিছু না। চল বাইরে থেকে ঘুরে আসি। ভাই প্যান্ট পরে নেই, একটু অপেক্ষা করেন। আরে প্যান্ট পরতে হবে না, লুঙ্গি পরেই চল। এই সন্ধ্যায় কেউ জামাই দেখবে না, এখন কেউ নেই। বাসার সামনেই চা খেয়ে চলে আসবো। অজ্ঞতা রাসেল ভাইয়ের কথা শুনে বাসা থেকে লুঙ্গি পরে বেরিয়ে পড়লাম। বাসার সামনেই চায়ের দোকান, চা খেয়ে আবার চলে আসবো। তো লুঙ্গি পরার কি দরকার? এই লুঙ্গি ম্যান। রাসেল ভাইয়ের সাথে বসে চা খাওয়ার সময় কয়েকবার লুঙ্গি ম্যান বলে ডাক আসে কানে। প্রথমে পাত্তা না দিলেও পরে আবার ডাক শুনে চারদিকে তাকিয়ে খুঁজতে থাকি কাকে ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখি না, এখানে তো আমি লুঙ্গি পরা শুধু। কিরে, কি তাকিয়ে খুঁজিস এদিক ওদিক? ভাই, কে যেন লুঙ্গি ম্যান বলে ডাকছে। এখানে অনেকেই লুঙ্গি পরা আছে, চা খা মনোযোগ দিয়ে। এই যে মিস্টার আকাশ, লুঙ্গি ম্যান। ডাক শুনে এবার রাসেল ভাই আমার দিকে তাকিয়ে আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ রাসেল ভাই দূরে হাতের ইশারায় আমাকে দেখিয়ে দিল। দেখেই চোখ কপালে উঠে গেল। আমার দিকে তাকিয়ে হাসছে আর ইশারায় ডাকছে। শেষ পর্যন্ত আমার ইজ্জতের 12টা বেজে গেল। রাইসা আপু আর তার বান্ধবীদের সামনে লুঙ্গি পরে যাব, তাদের হাসি দেখেই কেমন নিজের কাছে অদ্ভুত প্রাণী মনে হচ্ছে। এই সন্ধ্যার সময় এখানে কিরে, আর কেন যে বাসা থেকে বের হতে গেলাম লুঙ্গি পরে? আপু আপনার এখানে? কিরে, লুঙ্গি পরে যাবি নাকি? এমন ভাবে ধরে রেখেছিস কেন? মাথা চুলকিয়ে রাইসা আপু আর তার বান্ধবীদের সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাইলাম। 32টা দাঁত বের করে হাসছে লুঙ্গি পরা দেখে। যদিও লুঙ্গি ঠিকমতো পরতে পারি না, তাই এক হাত দিয়ে কোনো রকমে ধরে রেখেছি যেন পড়ে গিয়ে বাকি ইজ্জতটুকু চলে না যায়। না মানে বুঝেছি, আর না মানে করতে হবে না। তো লুঙ্গি পরে কোথায় যাচ্ছিস? রাইসা আপুর কথা শুনে বলতে চাইলেও কথা আসছিল না। রাইসা আপু হাসি থামিয়ে জানতে চাইলেও ওদের মুখ দেখে যেন হাসি থামছে না। নিজেকে এই মুহূর্তে সার্কাস পার্টির জোকার মনে হচ্ছে। বড় ভাইয়ের সাথে চা খেতে আসলাম পাশেই বাসায়। আপনার এখানে? ওদের সাথে কান্তজিও মন্দির দেখতে গিয়েছিলাম। ভালোই হলো, লুঙ্গি ম্যান পরাকে দেখতে পেলাম। কাল থেকে ক্যাম্পাসে লুঙ্গি পরে যাবে, অনেক মানিয়েছে। কথাগুলো বলেই হাসতে লাগলো। রাইসা আপুর সাথে বান্ধবীগুলো হাসতে থাকে দেখে শরীর জ্বলে যাচ্ছে। রাসেল ভাইয়ের কথা শুনে না আসলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। সব দোষ রাসেল ভাইয়ের। রাইসা চলো, রাত হয়ে যাচ্ছে। আজ আসি লুঙ্গি ম্যান, কাল ক্যাম্পাসে লুঙ্গি পরে আসবি কেমন? বলেই হাসতে থাকে। রাইসা আপু আর তার বান্ধবীদের বিদায় দিয়ে সোজা রুমে চলে আসি। সেখানেই মনে মনে শপথ করেছি বাহিরে আর কখনোই লুঙ্গি পরে যাব না। পরের দিন ক্যাম্পাসে গিয়ে রাইসা আপুর সাথে দেখা। আমাকে দেখে অনেক হেসেছিল। রাইসা আপুর সাথে আস্তে আস্তে ক্লোজ হতে থাকি। অনেক সময় রাইসা আপু খোঁজে নিয়ে আসে, তবে তখনই ফোন নাম্বারটা নিতে পারিনি। মাঝে মাঝে অবাক হয়ে চোখের দিকে তাকিয়ে দেখি ফেসবুকের প্রতিটি ছবি দেখতে থাকি। সেই কবে রিকোয়েস্ট পাঠিয়েছে, তবে এখনও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার নাম নেই। সবসময়ই প্রোফাইলে একবার হলেও চেক করে আসি। মাঝে মাঝে রাগ হলেও মানিয়েছি হয়তো অনলাইনে আসে না, দূর থেকেই ফলো করতে থাকি রাইসাপুর উপর। হঠাৎ একদিন রাইসাপুর আইডি দেখে চোখ কিছুক্ষণের মাঝেই থেমে যায়। দেখে কিছুটা আশা খুঁজে পেলাম, যদি এইবার কিছু করতে পারি। ক্যাম্পাসে গিয়ে ভাবতে থাকি, তখনও ক্লাস শুরু হয়নি। হঠাৎ কি ভাবছিস রে? কিছু না। হঠাৎ করে রাইসা আপু এসে পাশে বসে জানতে চাইলো রাইসা আপু কখন আসলো বুঝতেই পারিনি। দেখে অবাক হলেও নিজেকে সামলে নিলাম। আরে বল, কি ভাবিস মনোযোগ দিয়ে? মনে মনে হিসাব কষে নিলাম, এইবার একটা সুযোগ কাজে লাগাতে হবে, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তাই রাইসা আপুকে সাহস করে বললেই ফেললাম, আপু তোমার কি হাতে সময় আছে? কেন হঠাৎ এই কথা? না মানে একসাথে বসে কফি খাওয়ার জন্য। রাইসা আপু আমার কথা শুনে বেশ অবাক হয়ে জানতে চাইলো। মাথা চুলকিয়ে বললাম। কথা শুনে আমার দিকে তাকিয়েছিল, যা চোখের নজর এড়ায়নি। কফি খাবি সে তো ভালো কথা, যা ক্যাম্পাসের সামনে দোকান থেকে নিয়ে আয়। আজকেও মানি ব্যাগ আনিস নাই বুঝি?
না, মানিব্যাগ আছে। তবে তবে কি? সন্ধ্যায় একসাথে সবার সাথে কফি খাবো। হঠাৎ একসাথে কফি খেতে ইচ্ছে কেন? সেটা পরে বলবো, এখন বলো সময় হবে কি? আচ্ছা, পরে দেখা যাবে। তোর না ক্লাস আছে, এখন ক্লাসে যা, ক্লাস মিস করবি না। জি যাচ্ছি, এত তাড়িয়ে দেওয়ার কি আছে? এই শোন শোন, বলে একটু রাগ দেখিয়ে উঠে পড়ি। পিছন থেকে ডাকলেও না শুনে দৌড়ের উপর ক্লাসের দিকে পা বাড়ালাম। আজ সব থেকে রাগী স্যারের ক্লাস মিস বা দেরি হলে হাড়ে হাড়ে টের পাবো। ভার্সিটি লাইফে এমন স্যার আছে জানা ছিল না, যেন প্রাইমারি স্কুলের স্যারদের মতো। তবে স্যাররা বেদ দিয়ে মাইর দিলেও এই স্যার সেটা করবে না, নিজের কোর্সে সরাসরি ফেল দিয়ে দিবে, যার ইতিমধ্যে রেকর্ড শুনেছি এবং নিজ চোখেও বন্ধুদের সরাসরি বলতে শুনেছি। আর যাই হোক, ক্লাস মিস করা যাবে না। স্যারের ক্লাস ভালো না লাগলেও সুন্দরী বান্ধবীদের সাথে আড্ডা দিতে সবাই চলে আসে। আমিও সেই আড্ডা মিস করতে চাই না। রাইসা আপুকে ছেড়ে চলে আসতেও ইচ্ছে হচ্ছিল না, আবার থাকতেও পারিনি যখন ক্লাসের কথা মনে হলো। রাইসা আপুর সাথে সঙ্গ অনেক ভালো লাগছিল। হাজার হোক আমার ক্রাশ, ভালো লাগার মানুষ, সেই সাথে ক্যাম্পাসের সুন্দরী সিনিয়র, এমন কেউ পাশে থাকলে কার ইচ্ছে হয় উঠে আসার জন্য। একরাশ মনের দুঃখ নিয়ে উঠে আসলেও মনের ইচ্ছে পূরণ হবে, সেই খুশিতে নাচতে ইচ্ছে করছিল। যদিও এখন নাচা সম্ভব না, এখন নাচলে তো সবাই জোকার মনে করে তাকিয়ে থাকবে। ক্লাসের সামনে এসে দেখি এখনও স্যার আসেনি, তবে ক্লাসের সবাই চলে এসেছে। ক্লাসের চারিদিকে তাকিয়ে দেখি একমাত্র সামনেই একটা সিট ফাঁকা পড়ে আছে। আমি একমাত্র অধম যে কিনা সবার শেষে এসেও সবার সামনে বসতে হবে। মন খারাপ হলেও নিজেকে বললাম, যাক, অবশেষে ক্লাসের সুন্দরী মেয়েটার সাথে বসার সৌভাগ্য তো হলো। অন্যান্য ক্লাসে সিট ফাঁকা পড়ে থাকলেও এই ক্লাসে একটা সিট ফাঁকা থাকবে, যে সবার শেষে আসবে তার জন্য। সবাই লাস্টের দিকে বসতে চায়, কেননা স্যার পড়া সম্পর্কে জানতে সবার প্রথম যারা বসবে তাদের কাছেই জানতে চাইবে। আর পড়া না পারলে তো সেই লেভেলের জামাই আদর যা সবাই নিতে পারে না। না জানি আজ কপালে কি আছে। মনে মনে বলতে বলতেই ধপাস করে চেয়ারে বসে পড়লাম। কি রে, এত হাঁপাচ্ছিস কেন? বসার সাথে সাথে আমার দিকে তাকিয়ে জানতে চাইলো আমার ক্লাসমেট, আর সব থেকে সুন্দরী বলা যায় আমাদের ক্লাসের। সবাই তার সাথে বসতে চাইলেও এই স্যারের ক্লাসের ধারে কাছেও আসতে চাই না। অনেক মেধাবী আর সবসময়ই প্রথম সারিতে বসতে চায়। আর বলিস না, আসতে দেরি হয়ে যায়, তাই দৌড়ের উপর আসলাম। তাই বলে এভাবে হাঁপাচ্ছিস? বলেই হা হা করে হাসা করলো। তার হাসি শুনে পাশে থাকা বান্ধবীরা তাকিয়ে রইল, যদিও কি হয়েছে বুঝতে পারিনি। দেখ, হাসবি না, দৌড়ে আসাটা সার্থক হয়েছে। কেন কেন, স্যারের আগে চলে এসেছিস নাকি তাই? আরে না, তোর মতো সুন্দরীর পাশে বসতে পেরেছি তাই। দেখ, ফ্ল্যাট করবি না, সেটা আমি ভালো করেই জানি যে তুই ফ্ল্যাট করছিস। ঠেলাই পড়ে যে পাশে বসলি সেটা বল। তুই ব্যাস, কথা বলার আগেই স্যার চলে আসে, তাই কথাটা শেষ না করতে পারলেও মনে মনে ঠিকই বলে নিলাম, যা বালের সুন্দরী সবটাই ময়দা মাখার ফল। চুপচাপ স্যারের ক্লাসটা করলেও পরে ক্লাসে উদাও হয়ে গেলাম। মাঝে মাঝে ক্লাস মিস না করলে ভালো লাগে না। একসময় ক্লাস মিস করে বন্ধুদের নিয়ে আড্ডা কিংবা ঘুরতে যেতাম, আর এখন ক্লাস মিস করলে বেশিরভাগ সময় চলে যায় রাইসা আপুকে দেখে বারবার আড্ডা দিয়ে। যদিও রাইসা আপা আমার সিনিয়র, তাতে কি ভালোবাসা বা ভালো লাগা কি সিনিয়র জুনিয়র দেখে আসে? ভালোবাসা হলো মনের ব্যাপার, আর সেটা মন থেকেই আসে। ক্লাস শেষ করে সোজা শহীদ মিনারের পাশে চলে গেলাম। সেখানে রাইসা আপু একা থাকলেও যখন ক্লাসে চলে গেলাম তখন রাইসা আপুর বাকি বান্ধবীরা চলে আসে। রাইসা আপু আর তার বান্ধবীদের সাথে এখন অনেক ফ্রি। মনেই হয় না আমার সিনিয়র, বা তারাও মনে করে না তাদের জুনিয়র। আমি অনেক দুষ্টমি করি মাঝে মাঝে। জি, আমরা সবাই হলে এসেছি। আপনি কোথায় ছিলেন? ওই রাখ তোর আপনি। কি রে আকাশ, তোরে ডাক দিলাম না শুনেই চলে গেলি যে? সরি, মিমি আপু বলতে চাইলেও থামিয়ে দিয়ে রাইসা আপু জানতে চাইলো। রাইসা আপুর কথা শুনে মনে হচ্ছে রাগ। তারপর রাইসা আপুকে সব বলে আবারও সরি বললাম। তোর কি এখন ক্লাস নেই? না, এখন এর ক্লাস পরে ম্যাম ফ্রি হয়ে নেবেন, মিটিংয়ে আছেন ম্যাম। রাইসা আপু শুনে ক্লাসের কথা জানতে চাইলে মিথ্যা বলে দিলাম, যদিও সবটা মিথ্যা না, অল্প মিথ্যা, কেননা ম্যামের একটু আসতে দেরি হবে। নীলা আপু, তোমার সাথে আমার কথা আছে। কেন? চলো বলছি। সবার সামনে থেকে নীলা আপুকে ডেকে নিয়ে গেলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, জানতে চাইলেও কিছু বললাম না।
নীলা আপুর সাথে রাইসা আপুর সব থেকে বেশি ভালো সম্পর্ক। সেই কলেজ লাইফ থেকেই দুজন একসাথে। নীলা আপুকে সব খুলে বলি। নীলা আপু সব শুনে রাজি হলো। সন্ধ্যার পরে আয়োজন করা হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। তবে এখন জানবে না, সময় হলেই জানবে। ক্যাম্পাস থেকে বিদায় নিয়ে চলে আসলাম সন্ধ্যায়। দেখা হবে তাদের সাথে। কিরে, চোখ ধরে কোথায় নিয়ে আসলি? চুপ করে থাক, সময় হলেই জানতে পারবি। হ্যাপি বার্থডে টু ইউ। রাইসা আপু চোখ খুলে দিয়ে একসাথে সবগুলো লাইট জ্বালিয়ে রাইসা আপুর বার্থডে উইশ করা হলো। রাইসা আপু চোখ বড় করে তাকিয়ে আছে। এমন কিছু হবে ভাবতেই পারিনি। থ্যাঙ্কস তোদের, এমনভাবে সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। থ্যাঙ্কস লাগবে না, আমাদের ট্রিট পাওনা রইল। নীলা, আজ আমার বার্থডে, আর তোরা মনে রেখেছিলি? আমরা না, এই পিচ্ছেটাই সব করছে। আকাশ তুই? এখন কেক কাটো, পরে সব বলবো। দেরি করলে হবে না, আমার তো সইছে না কখন কেক খাবো। তাড়াতাড়ি। এই নে, তাড়াতাড়ি কেক কাট। রাইসা আপু কী বলতে চাচ্ছিল, নীলা আপু বাধা দিয়ে কেক কাটতে বলল। সেদিন অনেক মজা হয়। রাইসা আপুকে মুখে তুলে কেক খাইয়ে দিলাম। রাইসা আপু যখন আমাকে কেক খাইয়ে দেয় তখন মনে মনে বললাম, এমনভাবে যদি সারা জীবন খাইয়ে দিত, সারা জীবন পাশে থাকতো। সেদিন অনেক এনজয় করে বাসায় ফিরে আসি। আন্টির মৃত্যুর পর এই প্রথম রাইসা আপুর মুখে হাসি দেখে সেটা নীলা আপু বলেছিল। তবে আমার এই এতদিন পর প্রথম হাসিটুকু দেখতে পাওয়া। রাইসা আপু এগিয়ে দিতে চাইলেও একাই আসতে পারবো বলে রাইসা আপুকে গাড়িতে তুলে দিয়ে চলে আসি। ক্যাম্পাস থেকে শহর বেশি দূরে না। সেদিন অনেক দেরি হয়ে যায় ঘুমাতে যেতে যেতে, কেননা রাইসা আপুর হাসি মাখা মুখটুকু বারবার ভেসে উঠল আর ঘুমটুকু কেড়ে নিল। হ্যালো। সারা রাত মেয়েদের সাথে আড্ডা দিয়ে দিনই ঘুমাস, এই জন্য কি পাঠিয়েছি? সকালবেলায় ফোনের শব্দে ঘুমটুকু ভাঙল। কোনো রকমে ফোনটুকু রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, আপু এইসব কি বলো? চুপ, আর একটা কথাও বলবি না। তুই আজ এখনই বাসায় আসবি। আপুর কথা শুনে ভয় পেয়ে গেলাম। জানি না কি হয়েছে, হঠাৎ করে কেন এমন করছে। আপুই যে আমার সব কিছুই। সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। কখনো কোনো দিনও এমনভাবে রাগে কথা বলেনি। আজ হঠাৎ করেই কেন এমন করছে ফোন দিয়ে? মনের মাঝে এক আকাশ ভাবনা ভর করে ফেললো। কি হয়েছে সেটা বলবে তো? এখন বাসায় আসবি, এটাই জানে। বাসায় এসে সব কিছু শুনবি। আপু আপু আপুকে আর কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। কি করব কিছুই বুঝতে পারছি না। আপু কেন ফোন দিয়ে এমন করছে সেটা বুঝতে পারছি না। সামনে পরীক্ষা, আর এইদিকে ক্লাস মিস করে এখন আবার বাড়িতে যেতে হবে। বাড়িতে যেতে যেতে একদিন সময় লেগে যাবে। তাছাড়া রাইসা আপুকে ছেড়ে চলে যাব কোনো কিছু না বলেই। কিরে আকাশ, এমনভাবে কি ভাবছিস? হঠাৎ করেই রাসেল ভাইয়ের ডাক শুনে চমকে উঠি। রাসেল ভাইকে সব কিছুই খুলে বললাম। রাসেল ভাই সব কিছুই জানে। তুই বাসায় চলে যা, যাওয়ার আগে একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে যা, আমি স্যারের কাছে পৌঁছে দিব। রাসেল ভাইয়ের কথা শুনে দেরি করেনি। সকালবেলায় একটা বাস যাবে সেই সুদূর ময়মনসিংহ। রাইসা আপুকে না বলেই চলে আসি বাড়িতে। সারা রাস্তায় ভাবতে থাকে কি হয়েছে। আপু তো কোনোদিনও আমার সাথে এমন করেনি। আপুকে বেশ কয়েকবার ফোন দিলেও ফোন বন্ধ দেখায়। দুশ্চিন্তা আরও বেড়ে গেল। আব্বু আম্মুকেও ফোন দিয়ে পেলাম না। সারা রাস্তায় দুশ্চিন্তা করে করে সন্ধ্যায় বাসায় এসে দেখি আব্বু আম্মু বাসায় নেই। তবে আপু আমাকে দেখে গোমরা মুখে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। একটু বুঝতে অসুবিধা হয়নি, মেঘ জমে আছে। আপু কি হয়েছে হঠাৎ এমনভাবে আসতে বললে যে? অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, এখন রেস্ট করে নে, পরে সব বলবো। আপুকে ড্রয়িং রুমে দেখিয়ে দিল। জানতে চাইলে আমাকে কথাগুলো বলেই চলে যায়। কয়েকবার পিছন পিছন ডাক দিলেও না শোনার ভান করে চলে যায়। কি হচ্ছে বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইলাম। এই মুহূর্তে আপুর এই ব্যবহার যেন ভাবনায় ফেলে দিল। কখনোই তো এমন ছিল না আপু। তাহলে কি এমন করলাম যার জন্য এমন করছে আমার সাথে? আব্বু আম্মু বাসায় আসলেও আপুর সাথে তেমন আর কথা হয়নি। সবার সাথে কুশল বিনিময় করলেও সবার মাঝেই কেমন অন্যরকম আচরণ লক্ষ্য করি। সবাই যেন আমার উপরে রাগ করেই আছেন। আকাশ, আপু তুমি বসো। বারান্দায় বসে বসে ভাবতে থাকি কি হয়েছে যার জন্য আমার সাথে এমন করছে। অন্যদিকে রাইসা আপুর কথাও মাথায় আসে। ঠিক তখনই আপু এসে ডাক দেয়। সরে গিয়ে আপুকে বসতে দিলাম। রাইসাকে? আপুর মুখে রাইসা কথা শুনে চমকে উঠি। আপু জানে কি করে? আপুর মুখের দিকে তাকিয়ে থাকি। আপু, রাইসা আপু আমাদের ক্যাম্পাসের সিনিয়র আপু। সেটা জানি, তবে তুই কি শুধুই সিনিয়র হিসেবে চোখে দেখিস? দেখ, তুই আগে সবকিছু আমাকে বললেও এখন কিছুই বলিস না। আমি সব শুনেছি, আর তাই ফোন করে এনেছি
তোর কাছ থেকে সত্যটা জানার জন্য। যা বলবি সত্যটাই বলবি আশা করি। আপুর কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকি মুখের দিকে। সত্যি তো, আগে সব কিছুই বললেও এখন বলি না। আর আপু এত কিছু জানলো কি করে ভেবেও পাচ্ছি না। আপুকে সব কিছুই খুলে বলি। আপু সব শুনে মুখের দিকে তাকিয়ে আছে। আমি সব কিছু জানি, তাই বাসায় এনেছি কিছু সত্য কথা বলার জন্য। এই মুহূর্তে কথাগুলো বলা উচিত, তোর সত্যটা জানা প্রয়োজন। আপু কি সত্যি কথা? আর কি জানো তুমি? আপুর মুখের দিকে তাকিয়ে জানতে চাইলাম কি এমন কথা যা আমি জানি না, কি এমন সত্যি কথা লুকিয়ে আছে। আকাশ, তুই বাসা ছেড়ে গেলি মাত্র 1 মাসের কিছু সময় পার হয়েছে। আমি যে তোকে সবসময় ফোন করে খোঁজ নিতে থাকি। একদিন তোর ফোন রিসিভ করে রাইসা নামের মেয়েটা। তোর কথা জানতে চাইলে বলল তুই আইসক্রিম আনতে গেলি। তারপর মেয়েটার নাম্বার নিয়ে আলাদা কথা বলি। তোর রুমমেট রাসেল কি যেন নাম ওর কাছে ফোন দিয়ে সব জানতে পারি। তুই রাইসাকে ভালোবাসিস আর অনেক পছন্দও করিস। ক্যাম্পাসে অনেক কিছু হয়ে গেলেও তুই না বললেও পরে শুনতে পাই। তবে তোর হাসি খুশি থাকা শুনে অনেক খুশি হয়েছিলাম। তবে কি আপু? আপুর মুখে সব কথা শুনে উৎকণ্ঠিত হয়ে জানতে চাইলাম, তবে কি আপু রাইসা আপুকে ভালোবাসার কথা নিষেধ করবে? না, সেটা মেনে নিতে পারবো না। এখন থেকে যে কয়েকদিন আছিস তুই আমাদের কাছে থাকবি। এত দূর যেতে হবে না, আমাদের কাছেই থাকবি তুই। আপু এসব কি বলো? যে কয়দিন আছি মানে? আমার তো এখন ক্যাম্পাসেই থাকতে হবে। পড়াশোনা, সামনে পরীক্ষা। এখন কিভাবে বাসায় থাকবো? এখানে থাকলে পড়াশোনা কিভাবে হবে? আপুর কথা শুনে জানতে চাইলে চোখের দিকে তাকিয়ে দেখি অশ্রু, যেন কিছু বলতে গিয়েও বলতে পারছে না। তোর আর পড়াশোনা করতে হবে না, এখন থেকে আমার সাথে থাকবে সারাদিন। আমার সাথে দুষ্টুমি করবি, সবসময় আব্বু আমার পাশে থাকবে, কোথাও যেতে হবে না। আপু এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? কি হয়েছে বলবা তো? অনেক জোরাজোরি করে শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো, যা শোনার জন্য মোটেও প্রস্তুতি ছিলাম না। আপুর কথা শুনে সব কিছুই মিলিয়ে নিতে থাকি। কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কেন ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়া? প্রথমে পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক কষ্ট করেছি, সেটা ভাবলেও আসলে সেটা ছিল না। ক্যাম্পাসে চলে আসার আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। তখন আম্মু আব্বু ডাক্তারের কাছে নিয়ে যায়, একটু অসুস্থ হলে চলে যায়। সেদিন রাতে দরজা বন্ধ করে অনেক কান্না করেছিলাম। কখনোই ভাবতে পারিনি এত তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যেতে হবে। আপুর কাছ থেকে, আম্মুর কাছ থেকে, আব্বুর কাছ থেকে। আকাশটা যেন হঠাৎ কালো অন্ধকারে ছেয়ে যায়। এই পৃথিবীতে আরও অনেকদিন বাঁচতে ইচ্ছে ছিল, কারোর উপর যেন বেশি মায়ায় না পড়ে যায়, তাই আপু বাসায় নিয়ে আসে। তবে কিভাবে বলবো আমি যে বড্ড বেশি মায়ায় পড়ে গেছি। অনেকগুলো স্বপ্ন ছিল, তবে কোনোটাই যে পূরণ হবে না। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ক্যাম্পাসে চলে গেলেও রিপোর্টগুলো জানা হয়নি। আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে শেষ সময়, যার ফলে প্রায়ই অসুস্থ হয়ে থাকতাম। আব্বু আম্মু অনেক ডাক্তারের কাছে যায় রিপোর্টগুলো নিয়ে, তবে সবাই এক কথাই বলে শেষ সময়ের দ্বার প্রান্তে। শেষ সময়ে আব্বু আম্মু আপুকে বলে, তাই আপু ফোন দিয়ে বাসায় আসতে বলল। এই মুহূর্তে হাসপাতালের বিছানায় শুয়ে আছি। শেষবারের মতো পৃথিবীটাকে এক নজর দেখে নিতে চাচ্ছি। সময়গুলো যেন খুব দ্রুত চলে যায়, কিভাবে সময়গুলো কেটে যায় বুঝতেই পারিনি। আপু সবসময় আগলে রেখেছিল চারপাশে ক্যাম্পাসের প্রিয় বন্ধুগুলো, প্রিয় রাসেল ভাই, আর আমার সেই প্রথম ভালো লাগার, প্রথম ভালোবাসা রাইসা আপু বসে আছে পাশে। রাইসা আপু, তোমাকে কিছু কথা বলার ছিল। বল, কি বলবি? রাইসা আপু, আমি তো বেশি দিন থাকবো না, আমার ব্লাড ক্যান্সার, তাই তোমাকে যাওয়ার আগে কিছু কথা বলে যেতে চাই। কিছুক্ষণ চুপ করে বলতে থাকি, তোমাকে প্রথম দেখায় ভালো লেগে যায়। বলতে পারো তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি। তুমি নীল শাড়ি পরে ক্যাম্পাসে বসেছিলে, যদিও পরে জানতে পারি তুমি সিনিয়র আমার। তবে কি করব বলো, মনকে কখনোই বোঝাতে পারিনি। তোমাকে অনেকগুলো স্বপ্ন বুনেছিলাম, তবে সেই স্বপ্ন পূরণ হবে না এটাও জানা ছিল। প্রতিদিনই তোমাকে এক নজর দেখার জন্য ক্লাস মিস করে চলে যেতাম। তোমাকে দূর থেকে সবসময় দেখে যেতাম। স্বপ্ন ছিল তোমার সাথে সবগুলো ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করব। তোমার সাথে রোজ ঝগড়া করব, তোমার শাসনগুলো পাবো, তোমাকে সিনিয়র ঝগড়াটে বউ করব, তোমাকে ঝগড়াটে বউ বলে ডাকবো। তবে মানুষের সবগুলো ইচ্ছে কি আর পূরণ হয়? আমার স্বপ্ন দেখার আগেই হারিয়ে গেল। তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব ভাবতে পারিনি। তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। একে একে রাইসা আপুকে সব কথা খুলে বলি। রাইসা আপু শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। চোখের দিকে তাকিয়ে দেখি অশ্রুগুলো ঝলমল করছে। আপু, আমি তো চলেই যাচ্ছি, তবে একটা ইচ্ছে ছিল। চুপ, আর একবারও বলবি না চলে যাওয়ার কথা। কে বলেছে তুই চলে যাবি? তুই থাকবি, তোর সবগুলো ইচ্ছে পূরণ হবে। তোর বউ হব, তোর সিনিয়র বউ হব। কান্না করবা না তো? কান্না একদম পেত্নির মতো লাগে। রাসেল ভাই, আমার চুড়িগুলো এনেছো? এই যে। রাসেল ভাই বলেই হাত বাড়িয়ে চুড়িগুলো দিল।
অনেক স্বপ্ন ছিল রাইসা আপুকে নিজের হাতে একগুচ্ছ নীল চুড়ি পরিয়ে দিব, তাই কিনে রেখেছিলাম। আপু হাতটা দাও। রাইসা আপু হাতটা বাড়িয়ে দিলে চুড়িগুলো পরিয়ে দিয়ে বললাম, আজ ইচ্ছেটা পূরণ হলো। আমার বউ না হলো চুড়িগুলো পরিয়ে দিতে দিল। চুপ কর তো, তোর সবগুলোতেই ইচ্ছে পূরণ করব। আপু কষ্ট হচ্ছে? মাথায় হাত বুলিয়ে দে। তোর ঘুম পাড়ানি গান গেয়ে একটু ঘুম পাড়িয়ে দে। আম্মু আব্বু কোথায়? বল আমার চকলেটগুলো নিয়ে আসতে। আপু অনেক ঘুম পাচ্ছে, দম নিতে অনেক কষ্ট হচ্ছে। আপু মাথার পাশে কোলে মাথা দিয়ে বসেছিল, চোখের পানিগুলো নিয়ে বলল, লক্ষ্মী ভাই, এই তো আমি আছি। পৃথিবীটা চারদিকে অন্ধকার ঘিরে আসছে, সবার আবছা মুখগুলো ভেসে উঠছে, চোখগুলো ভীষণ টানছে, অনেক ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, অনেক ঘুমাবো অনেক। একটা অসমাপ্ত গল্প। সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ।